ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ আগ্রাসনে হুমকির মুখে পড়ে বৈশ্বিক বাণিজ্য। বিশ্বব্যাপী বেড়ে যায় তেলের দাম, জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় অনেকাংশে। তবে সবারই যে এই যুদ্ধে ক্ষতি হয়েছে এমনটি নয়। আল জাজিরা বলছে, কিছু কোম্পানির জন্য এই যুদ্ধ উল্টো বিপুল মুনাফা অর্জনের বড় সুযোগ তৈরি করে দিয়েছে। বিশ্ববাজারে চরম অনিশ্চয়তার মধ্যেও বেশ কিছু খাতের ব্যবসা ফুলে ফেপে উঠেছে। এর মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান, তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বড় বড় বিনিয়োগ ব্যাংক। চলুন দেখে নেওয়া যাক কতটা লাভবান হয়েছে কোন প্রতিষ্ঠানগুলো। জ্বালানি খাতের প্রতিষ্ঠানসমূহ। আর্থিক মুনাফার দিক থেকে বিচার করলে এ যুদ্ধ থেকে জ্বালানি খাত সবচেয়ে বেশি লাভবান হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির প্রায় 1/5 প্রবাহিত হতো হরমুজ প্রণালী দিয়ে। সেখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার কারণে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। এক পর্যায়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $126 গিয়ে থাকে। বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকোর প্রথম প্রান্তিকের বা জানুয়ারি থেকে মার্চ মাসের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় 25% বৃদ্ধি পেয়ে $3,250 কোটি পৌঁছায়। ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি প্রথম প্রান্তিকে $320 কোটি মুনাফা করার তথ্য দিয়েছে। এ আয় আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি। এদিকে কাতারের রাস লাফান স্থাপনায় ইরানের হামলার পরও কোম্পানিটি তাদের মুনাফা বাড়িয়েছে। প্রথম প্রান্তিকে তারা $690 কোটি মুনাফা করেছে, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল প্রায় $560 কোটি। ফ্রান্সের জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিস কাতার, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে তাদের বৈশ্বিক উৎপাদনের 15% বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। এরপরও বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সংশোধিত নিট আয় দাঁড়িয়েছে $540 কোটি। আগের বছর একই প্রান্তিকে তাদের আয় ছিল $420 কোটি। সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। কয়েকদিনের মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধানেরা হোয়াইট হাউসে এক জরুরি বৈঠকে বসেন। যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুদ কমে আসায় তারা অস্ত্র উৎপাদন এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিতে সম্মত হন। ওই বৈঠকে RTX, লকহিড মার্টিন, বোয়িং, নর্থ্রপ গ্রুম্যান, BAE সিস্টেমস, L3 হ্যারিস ও হানিওয়েলের মতো বড় বড় কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এই কোম্পানিগুলোর প্রত্যেকের হাতেই এখন শত শত কোটি ডলারের অস্ত্রের ক্রয়াদেশ জমা হয়ে আছে। শেয়ার বাজারের বিনিয়োগকারীরাও ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই অস্ত্রের বাজার দীর্ঘদিন চড়া থাকবে। ফলে তারা এসব কোম্পানিতে ব্যাপকভাবে বিনিয়োগ শুরু করেছেন। সবচেয়ে ভালো পারফর্ম করেছে বোয়িং, RTX, L3 হ্যারিস ও নর্থ্রপ গ্রুম্যান। কোম্পানিগুলোর আয় যেমন ব্যাপক বেড়েছে, তেমনি তারা পুরো বছরের আয়ের লক্ষ্যমাত্রাও বৃদ্ধি করেছে। চলতি বছরের প্রথম 3 মাসে বোয়িংয়ের আয় 14% বেড়ে $2,220 কোটি পৌঁছেছে। কারণ এ সময় তারা আগের চেয়ে বেশি উড়োজাহাজ সরবরাহ করতে পেরেছে। কোম্পানিটি এখনও পুরোপুরি লাভের মুখ না দেখলেও তাদের লোকসানের পরিমাণ নাটকীয়ভাবে কমিয়ে এনেছে। আগের বছরের একই সময়ে যেখানে তাদের লোকসান ছিল $31 মিলিয়ন, এবার তা কমে দাঁড়িয়েছে $7 মিলিয়ন। অন্যদিকে কিছু গোপন সামরিক প্রকল্প এবং F-35 যুদ্ধবিমান সংক্রান্ত কাজের সুবাদে নর্থ্রপ গ্রুম্যান কোম্পানির জমা থাকা ক্রয়াদেশের পরিমাণ রেকর্ড $9,560 কোটি পৌঁছেছে। পণ্য পরিবহন ও বীমা কোম্পানি। ইউরোপীয় আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান কেপলার জেওফরেক্স এর তথ্য অনুযায়ী এ সংঘাতের কারণে জাহাজের যাতায়াতের সময় অনেক বেড়ে গেছে। ফলে পরিবহনের খরচ বা ভাড়া ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভাড়া বাড়ার কারণে সরাসরি লাভবান হয়েছে ফ্রন্টলাইন ও DHT হোল্ডিংসের মতো বিশেষায়িত তেলবাহী ট্যাঙ্কার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। বিশ্বের 5ম বৃহত্তম তেলবাহী ট্যাঙ্কার কোম্পানি ফ্রন্টলাইন চলতি বছরের প্রথম প্রান্তিকে $53.60 বেশি আয় করেছে। অন্যদিকে DHT তাদের কিছু জাহাজের জন্য দৈনিক $1 লাখ বেশি ভাড়ার চুক্তি নিশ্চিত করতে পেরেছে।
ইরান যুদ্ধ বিমা কোম্পানিগুলোর জন্য বিপুল মুনাফা বয়ে এনেছে। যুদ্ধ শুরুর মাত্র কয়েকদিনের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর যুদ্ধকালীন ঝুঁকি বিমার খরচ এক ধাক্কায় ৫ গুণ বেড়ে যায়। আগে যেখানে একটি জাহাজের মোট মূল্যের মাত্র 0.25% বিমা খরচ হিসেবে দিতে হতো, তা বেড়ে দাঁড়ায় 1.5%। কিছু ক্ষেত্রে এ খরচ জাহাজের মূল্যের 10% পর্যন্ত ছাড়িয়ে গেছে। গার্ড, স্কাল্ড ও নর্থ স্ট্যান্ডার্ডের মতো শীর্ষস্থানীয় বিমা কোম্পানিগুলো উপসাগরীয় অঞ্চলে যাতায়াতকারী জাহাজের প্রিমিয়াম সাধারণ হার 0.15 থেকে 0.25% থেকে বাড়িয়ে সর্বোচ্চ 1.5% পর্যন্ত করেছে। ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলো অস্থিতিশীল পরিস্থিতির মুখে বিনিয়োগকারীরা দ্রুত তাদের বিনিয়োগের জায়গা পরিবর্তন করতে শুরু করেন। ফলে পুঁজি বাজারে লেনদেন অনেক বেড়ে যায়। আর বাজারের এ অস্থিরতা কাজে লাগিয়ে মোটা অঙ্কের ফি এবং শক্তিশালী ট্রেডিং রাজস্ব পকেটে পুরেছে যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলো। যুক্তরাষ্ট্রের শীর্ষ ৬টি বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান চেজ, ব্যাংক অব আমেরিকা, সিটি গ্রুপ, মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স ও ওয়েলস ফার্গো চলতি ২০২৬ সালের প্রথম ৩ মাসেই যৌথভাবে প্রায় $৪,৮০০ কোটি মুনাফা করেছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মর্গান একাই এ প্রান্তিকে $১৬.৫ বিলিয়ন নিট মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩% বেশি। ব্যাংক অব আমেরিকা মুনাফা করেছে $৮.৬ বিলিয়ন, যা আগের বছর ছিল প্রায় $৭.৪ বিলিয়ন। এছাড়া সিটি গ্রুপ, মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স ও ওয়েলস ফার্গোর প্রতিটি প্রথম প্রান্তিকে $৫০০ কোটি বেশি মুনাফা করেছে। প্রেডিকশন মার্কেটের জুয়ারিরা এদিকে যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে অনলাইন প্রেডিকশন মার্কেট বা অনলাইনে বাজি ধরার প্ল্যাটফর্মগুলোতে সন্দেহজনক লেনদেনের বিষয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। পলি মার্কেট ও কালশির মতো প্ল্যাটফর্মগুলোতে মূলত যে কোনো বাস্তব ঘটনার সম্ভাব্য ফলাফলের উপর অর্থ বাজি ধরা হয়। অনলাইন বাজি ধরার এমন ধরন নিয়ে বিশ্লেষণ করেছে বিশ্বখ্যাত ইয়েল ইউনিভার্সিটি। তাদের গবেষণায় দেখা গেছে, সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা 2 লাখের বেশি বাজির মধ্যে 70% ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলো জিতেছে। গবেষকেরা বলছেন, গোপন তথ্য আগে থেকে জানা না থাকলে শুধু ভাগ্যের জোরে বাজিতে জেতার সম্ভাবনা বেশ কম। এ ধরনের সন্দেহজনক লেনদেন থেকে আনুমানিক $14.30 লাখ মুনাফা তুলে নেওয়া হয়েছে। যুদ্ধের মূল্য দেয় সাধারণ মানুষ, আর সেই যুদ্ধ থেকেই মুনাফার সুযোগ খুঁজে নেয় কিছু প্রতিষ্ঠান। এটাই বৈশ্বিক অর্থনীতির এক নির্মম বাস্তবতা।